14 জন কিলার তারা বেলা 3টার সময় প্রধানমন্ত্রীর অফিসে যায় যমুনাতে। আজ পর্যন্ত কিন্তু কেউ জানে না যে 14 জন কারা, 4-5 জন ছাড়া। এটা কি হইতে পারে বাংলাদেশে? এই 2009 সালে তো সিসিটিভি ক্যামেরা, আধুনিকায়ন সবকিছুই ছিল, ইন্টারনেট, মডার্ন সিস্টেম, ডিজিটাল সিস্টেম ছিল না, অবজারভেশন সিস্টেম বা মনিটরিং সিস্টেম সবই তো ছিল। আমাদের দেশেও ছিল, যমুনাতেও ছিল। বিডিআর এর এই 14 জন যমুনাতে যাওয়ার আগে আম্বালা সুইটসে তারা একত্রিত হয়। তার মানে নানক জানে, আজম জানে, মামুন খালেদ জানে এই 14 জন কারা, কিন্তু কমিশনের সামনে কেউ কিচ্ছু বলে না, যে আমরা জানি না কারা গেছে। আমি কিন্তু খুব একটা আস্থাবান না যে যে কমিশন ওইখানে, আমার কথা কমিশন ইজ এ কোর্ট। কমিশন কেন সেনাপ্রধানের অনুষ্ঠানে উপস্থিত থাকবে? জেনারেল ফজলুল ছিলেন ওখানে উপস্থিত, তার কমিশন পুরো সব মেম্বারদের নিয়ে। আমি মেম্বারদের, কমিশনের মেম্বারদের দেখতেছি বিপিএল খেলায় ওখান থেকে যে ছবি পোস্ট দিচ্ছে ফেসবুকে। এই যে নতুন রাজনৈতিক দল হলো, ওখানে কমিশনের মেম্বাররা যে ছবি তুলে পোস্ট দিচ্ছে। একটা কোর্ট, আগের দিনে তো একটা নর্মস বলে একটা কথা আছে, কমিশন একটা কোর্টের বিচারকদের একটা অবস্থান, নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে হবে। সেটা তারা না রেখে এমন কাজ করতেছে যেটা কোর্টের কার্যক্রমকে সন্দেহের চোখে দেখতে বাধ্য করছে। যে আমাকে কেন এই নতুন রাজনৈতিক দলের জন্য মানিক মিয়া বিনীতে যেয়ে বসে থাকতে হবে, আমার চেহারা ফেসবুকে পোস্ট দিতে হবে? আমি কি তাহলে ওই ওদের চাহিদা মোতাবেক কাজ করবো অ্যাজ এ কোর্ট? নাকি আমি আমি কোর্টের কোনো বিষয় না, আমি খেলা দেখতেছি, আমি আনন্দে আছি, এটা বোঝানোর বিষয়? আমি একটা সিরিয়াস কাজে লিপ্ত, যেটা পুরা জাতি আমার উপরে নির্ভর করছে এবং আমার দিকে তাকিয়ে অপেক্ষা করছে যে আমি একটা সুষ্ঠু তদন্ত করে ফলাফলটা এমন ভাবে আমি বের করবো যেটাতে সন্তুষ্ট হতে পারে। বাট আমরা সত্যিকার অর্থে সন্তুষ্ট হওয়ার কোনো সুযোগ দেখছি না। এই কার্যক্রমটা যথেষ্ট, এবং কোর্টের চেয়ারম্যান বা কমিশনের চেয়ারম্যানের বক্তব্য, কমিশনে যেটা ছিল প্রথম, তারা শহীদ পরিবারদের সাথে একটা ওপেন সেশন করে। ওখানে উনি যে মন্তব্যগুলো করেছিলেন, এটা নিয়েও বিভিন্ন রকম প্রশ্ন উঠেছিল, যে ভারত জড়িত কিনা সেটা প্রমাণ দিতে হবে। প্রমাণ কে দিবে? ওই শহীদ পরিবার দিবে? শহীদ পরিবার তো দিবে না। তদন্ত কমিশন, যারা কনসার্ন অর্গানাইজেশন, এজেন্সি, তাদের থেকে কোয়েশ্চেনের আনসার নেওয়ার চেষ্টা করবে। মহিলাদেরকে জিজ্ঞেস করলে তো হবে না, যে আপনি যদি বলেন ভারত জড়িত, তাহলে আপনাকে প্রমাণ দিতে হবে ভারত জড়িত বা অন্য কেউ জড়িত, কে জড়িত। সেদিন 25 তারিখে সেনাপ্রধান যেটা বললেন, বিডিআর সৈনিকরা, সেনাবাহিনীর কেউ গুলি করে তাদের হাতে কোনো রক্ত নাই, তাই তো? বিডিআর এর সৈনিকরাই হত্যা করেছে। তোরাবালিয়া তো গুলি করে নাই। তোরাবালিকে ফাঁসি দেওয়া হলো কেন? সুবেদার তোরাবালি। এখানে এখন যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, আমি কমিশনকে অনুরোধ করব, কি কারণে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এই বিষয়টা যেন নোটিশে নিয়ে আসে। এর মধ্যে বেশিরভাগই আছে কিন্তু প্রকৃত হত্যাকারীদের কে তো বের করে নেওয়া হয়েছে, যারা পালাতে পারে নাই তারা আজকে জেলে। যখন আমরা ধারণা যে যখন সংখ্যাটা কম হয়ে যাচ্ছিল, তখন এই ফাঁসির সংখ্যাটা বাড়ানোর জন্য এই লাশ গুম করা, মাটি চাপা দেওয়া, এগুলোর সাথে যারা জড়িত তাদেরকেও হত্যার আসামি করা হয়েছে। এই বিষয়গুলো যদি আবার বিবেচনা না করা যায়, তাহলে তো নিরীহ লোকের ফাঁসি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম কথা, আমরা যে বলতেছি রক্তের দাগ, এখন আমি কাউকে বন্দুক ধরে বললাম যে এই তুই এগুলা মাটি চাপা দে, তখন যদি কারো গায়ে রক্ত লাগে, সেটা কি রক্ত লাগা হবে, নাকি গুলি করে আমি কাউকে মারলে সেটা আমার হাতে রক্ত লাগা হবে? আমার ডেফিনেশনটা, সংজ্ঞাটা আমাকে নতুন করে করতে হবে। সেনা অফিসাররা কিন্তু যারা জড়িত, আমরা যদি বলি যে গোয়েন্দা বাহিনী, তাদের কারো হাতে রক্ত নাই, কিন্তু তারা যে পরিবেশ সৃষ্টি করেছে ওই পিলখানায় 2 দিনে, এই পরিবেশ সৃষ্টি করার কারণেই 57 জনকে হত্যা করা সম্ভব হয়েছে। এই পরিবেশ যারা সৃষ্টি করে, একটা কমান্ড রেসপন্সিবিলিটি আছে না, ইন্টেলিজেন্স এজেন্সির একটা দায়িত্ব, ফেলিয়ার অর নট, এটা আইডেন্টিফাই করতে হবে। তাদের গোয়েন্দা তথ্যের কোনো ঘাটতি ছিল কিনা। আমি যেটা প্রশ্ন রাখছি, যেটা এটা কি ব্যর্থতা নাকি সম্পৃক্ততা? আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তারা সম্পৃক্ত ছিল, এবং সেই জন্যই 10,000 বিডিআর সৈনিক
মানে সত্যিকার অর্থে 25 তারিখ সকাল 9টায় 10,000 সৈনিক পিলখানাতে উপস্থিত ছিল, 133 জন অফিসার প্যারেডে হাজির ছিল ওই দিন। তো 10,000 সৈনিকের সাথে পরিবার ছিল আরো, যদি আমি পার ফ্যামিলি 3 জন করেও ধরি, তা সেখানে তাহলে কত ছিল? আরো মিনিমাম 5,000 ফ্যামিলি মেম্বার, 3,000 ফ্যামিলি মেম্বার বাসায় যারা ভিতরে থাকতো। এই 13,000 লোক কি করে পিলখানা থেকে বেরিয়ে গেল? 26 তারিখে বিকাল 4টায় ওখানে ডিএডি টহিদের সাথে 200 মাত্র বিডিআর সদস্যকে পাওয়া গিয়েছিল। এত বাংলাদেশের সমস্ত নিরাপত্তা বাহিনী পিলখানার আশেপাশে ঘোরাঘুরি করলো, তাদেরকে 3 কিলোমিটার দূরে চলে যেতে বলা হলো, র্যাব পৌঁছালো, ভিতরে ঢুকতে চাইলো, আমি বলে আদেশ দিলাম যে তুমি ঢুকতে পারবে না, নিরাপদ দূরত্ব চলে যাও। আর্মি এখানে পৌঁছায় ঢুকতে চাইলেও তাদেরকে ঢুকতে দিলাম না। কে দিল কে দিল না আমরা সিদ্ধান্ত নিব না, এটা তদন্ত কমিশন সিদ্ধান্ত নেবে কে দোষী কে দোষী না। বাট আমার জন্য যেটা রেফারেন্স, সমস্ত সেনাবাহিনীর জন্য যেটা রেফারেন্স, যদি আমি সেনাবাহিনীর, আমি যেটা মানে এই মুহূর্তে যেটা আপনাদের সবার নলেজের জন্য যেটা স্পষ্টভাবে বলতে পারি, আর্মি অ্যাক্ট সেকশন 31 একটা কথা বলা আছে, any person subject to Bangladesh Army Act who commits any of these following offences, এখানে বলা আছে being present at such mutiny does not use his utmost endeavor to suppress the same। এখানে অনেকের বক্তব্য আমার কথার ইয়েতে তারা চ্যালেঞ্জ করে। আমি যে বলি যে অফিসারদেরকে কয়েকটা ক্যাটাগরিতে তাদের প্রতি বিহেভ করা হয়েছে। কাউকে দেখা মাত্র গুলি করা হয়েছে, কাউকে মারার পরে বেনেটিং করা হয়েছে, কাউকে খুঁজে খুঁজে মারা হয়েছে, অমুক কোথায় খুঁজে মারো, কাউকে একটা গ্রুপকে জেল কোয়ার্টার নেওয়া হয়েছে, একটা ডক্টরস একটা গ্রুপ স্পটে মেরে ফেলেছে, আবার সৈনিকদের সাথে রেখেছে, আর একটা গ্রুপ সার্জন গ্রুপরা হসপিটালে আহতদের চিকিৎসা দিয়েছে, আমি ওদেরকে নিরপেক্ষ ধরব। একটা গ্রুপ অফিসার ঘটনা ঘটার সাথে সাথে পালিয়ে গেছে, আমি কিন্তু এদেরকে দোষের বাইরে রাখবো না। এরা যদি ঘুরে দাঁড়াতো, এরা যদি দৌড় দিয়ে পেঁপে গাছ বেয়ে ওয়াল পার হয়ে টপকে পিলখানা থেকে বেরিয়ে না যেত, তারা ভিতরে থেকে যদি সৈনিকদের থেকে অস্ত্র কেড়ে নিয়ে তারা ফাইট ব্যাক করতো, যারা সৈনিকের বাসায় জেসিওর বাসায় 3 দিন 2 দিন ছিল, তারা যদি তাদের অস্ত্র নিয়ে ঘুরে দাঁড়াতো, আমার ব্যাটেল ফিল্ডে আমি ট্রেঞ্চের মধ্যে যুদ্ধ অবস্থায় রয়েছি, শত্রুর আক্রমণ দেখলো, সাথে সাথে একটা গ্রুপ তারা পালিয়ে চলে গেল, যারা থাকলো তারা মারা পড়লো, যারা পালিয়ে গেল আমাদের ব্যাটেল ড্রিলে হচ্ছে তাদেরকে ডেজার্টার ডিক্লেয়ার করে চরম কোনোভাবেই শাস্তি দেওয়া। প্রতিরোধের চেষ্টা ন্যূনতম ভাবেও করা হয়নি। এই করার পেছনে কোনো নির্দেশনা ছিল নাকি তারা ভয়েই করেনি? মানে আমি এই ভয়, এটা ব্যাপকভাবে এটা ভয় কি করে হয় সাগর ভাই, আমাকে সেটাই তো বলতেছি। হ্যাঁ, এটা সবাই ন্যূনতম এদের মানে জানে তো প্রাণ, নিজেদের সিনিয়র জান রক্ষার অফিসার জন্য তো লেফটেন্যান্ট মানুষ। কর্নেল সেও ভয়ে লুকায় রয়েছে, মেজর হ্যাঁ, সাহেব 2 লেফটেন্যান্ট কর্নেল লুকায় রয়েছে, বক্স খাটের নিচে লুকায় রয়েছে, আরেকজন পাইপের ভিতরে চলে গেছে। সাথে লুকায় রয়েছে, হ্যাঁ, আরেকজন যে গফরান সুবেদার মেজর গফরান, সে কিলিংটা কোঅর্ডিনেট করতেছে, তার বাসায় রয়েছে। এখন আমার প্রশ্ন যে আমি তো তাকে বলতেছি না যে তুমি খুন করেছো, বাট তুমি ইউ হ্যাভ টু আন্ডার সেকশন 31 তোমাকে কোর্ট মার্শালের মাধ্যমে তোমাকে নিরপরাধ প্রমাণ করতে হবে। তুমি একজন অ্যাকিউজড, তুমি কিন্তু ইয়ে না, দোষী না। আমি জিনিসটা বুঝাইতে পারছি? আমি কিন্তু এদের কাউকে দোষী বলতেছি না, বাট তোমাদেরকে কোর্ট মার্শালের সামনে যে বলতে হবে যে তোমরা নিরপরাধ, না হলে কিন্তু এইভাবে 57 জন অফিসার মারা পড়তো না। যারা পালিয়ে গেল তাদেরকে বলতে হবে যে আমি কোন রকম বাধা না দিয়ে আমি কেন পালিয়ে গেলাম, তার মানে তারা কিছু জানতো, জানতো যেরকম গন্ডগোল হবে, আমি পালায় জীবন যাপন জীবন বাঁচাই, নাইলে মরে যাব, এটার জন্য তারা দোষী। ওই যে did not take, does not use his utmost endeavor to suppress the same। আবার বলতেছে knowing or having reasons to believe in the existence of any such mutiny or any intention to commit such mutiny or any such conspiracy does not without reasonable delay give information thereof to his commanding or superior officer। মানে আমি ওখানে উপস্থিত আছি, আমি কোনো ডিসিশন মেকিং কেউ না, তাহলে আমি কিন্তু আমার সুপিরিয়রকে জানাতে বাধ্য, যদি না জানাই তাহলেও কিন্তু আমি অপরাধ। এই ঘটনাগুলোর মধ্যে যারা পড়ে, এই সেকশন 31 A B C এরকম আছে, এবং আমাকে রেজিস্ট করতে হবে, এটার জন্য আমার কোনো আদেশ দরকার নাই। তো এই আইনটা তো ব্রিটিশরা বানায় গেছে, আমরা শুধু ব্রিটিশ আর্মি কেটে রয়্যাল ইন্ডিয়ান আর্মি কেটে এটারে পাকিস্তান বলছিলাম, এখন পাকিস্তান কেটে বাংলাদেশ। সেম রুলস, নতুন করে শেখার কিছু নাই।
তো এখানে যারা এই রুলের আওতায় ভায়োলেশনের মধ্যে পড়ে তাদেরকে তো প্রশ্ন করা হয়নি। পুরো বিচার ব্যবস্থায়, তদন্ত ব্যবস্থার মধ্যে মজার ব্যাপার হচ্ছে এই সমস্ত যারা সার্ভাইভার অফিসার তারা জেলে কোর্টে যে সাক্ষী দিয়েছে বিডিআর সৈনিকদের কার্যক্রমের উপরে। তারা নিজের ফেলিয়ারটা তাকে কেউ প্রশ্ন করে নাই যে তুমি 44 রাইফেলের সিও লেফটেন্যান্ট কর্নেল শামস, তুমি তো ওই দরবার হলের সিকিউরিটির দায়িত্বে ছিল। ওই 44 রাইফেল ব্যাটালিয়ন ছিল রেসপন্সিবল ফর সিকিউরিটি অ্যান্ড অল অ্যারেঞ্জমেন্ট, দরবার অ্যারেঞ্জমেন্ট অফ 25 ফেব্রুয়ারি। তা ওই দিন যদি দরবারে কোনো ঝামেলা হয়, তা শামসকে প্রথম প্রশ্ন করবে হোম মিনিস্টার যে হোয়াই ইউ ফেল টু প্রোটেক্ট ইউর ডিজি অ্যান্ড 56 অফিসার্স অ্যান্ড 74 পিপল। তা উনি তো নির্বিঘ্নে একেবারে বুক ফুলিয়ে হেঁটে জিপে চড়ে চলে গেলেন এবং গেলেন কোথায়? একেবারে সরকারের কেন্দ্রবিন্দু। এই জিনিসগুলো তো আমাদের সন্দেহের কারণ সৃষ্টি করে যে এটা শুধু বিডিআর এর সৈনিকের হাতের রক্ত না, এই রক্তের বুদ্ধিটা কোত্থেকে আসছে, পরিকল্পনা কোত্থেকে আসছে, এবং এটা নিশ্চিত করেছে কারা? 14 জন কিলার তারা বেলা 3টার সময় প্রধানমন্ত্রীর অফিসে যায় যমুনাতে। আজ পর্যন্ত কিন্তু কেউ জানে না যে 14 জন কারা, 4-5 জন ছাড়া। এটা কি হইতে পারে বাংলাদেশে? এই 2009 সালে তো সিসিটিভি ক্যামেরা, আধুনিকায়ন সবকিছুই ছিল, ইন্টারনেট, মডার্ন সিস্টেম, ডিজিটাল সিস্টেম ছিল না, অবজারভেশন সিস্টেম বা মনিটরিং সিস্টেম সবই তো ছিল। আমাদের দেশেও ছিল, যমুনাতেও ছিল। বিডিআর এর এই 14 জন যমুনাতে যাওয়ার আগে আম্বালা সুইটসে তারা একত্রিত হয়। তার মানে নানক জানে, আজম জানে, মামুন খালেদ জানে এই 14 জন কারা, কিন্তু কমিশনের সামনে কেউ কিচ্ছু বলে না যে আমরা জানি না কারা গেছে। এরা যমুনাতে বসলো ওই অবস্থা। তার আগে কিন্তু যমুনাতে যাওয়ার আগে আমরা 2টা ডেড বডি পেলাম, ভারতীয় 24 ঘন্টা টেলিভিশন এবং এনডিটিভিতে আমরা নিউজ পেলাম ডিজি এবং তার স্ত্রী কর্নেল মুজিবকে হত্যা করা হয়েছে। অথচ এই 14 জন প্রধানমন্ত্রীর সাথে মিটিং করে নির্বিঘ্নে বেরিয়ে চলে আসলো। আমাদের এই বিষয়গুলো কিন্তু পীড়া দেয়। এটা কি করে সম্ভব? উনি তো সাথে সাথে যখনই 24 ঘন্টা টিভিতে নিউজ দিল সাথে সাথে, এবং ডেড বডি 2টা যখন বেরিয়ে আসলো, আমি তো সাথে সাথে 14 জনকে আমি আমার কাস্টডিতে নিয়ে নিব, এই তোমরা থাকো, বাকি অফিসারদের ফ্যামিলিদেরকে বের করো, নাইলে তোমরা কোথাও যাইতে পারবে না। তখন কিন্তু একটা এক্সচেঞ্জ ইয়েতে চলে যাবে, বার্গেনিং এ চলে যাবে, যে তোমাদের 14 জনের বিনিময়ে আমরা আমরা সবাইকে মুক্তি চাই, ফ্যামিলির প্রথম স্টেপ ফ্যামিলিদেরকে মুক্তি চাই। এগুলো কিছুই তো হলো না। তারা আবার ফেরত আসলো, আবার সারা রাত ধরে তারা কিলিং চালালো। ওই তার মানে আমরা এখন যদি প্রশ্ন করি যে তারা ওখানে লিস্ট নিয়ে চেক ব্যাক করছে কয়টা মারছে কয়টা মারতে পারে নাই, বাকিগুলো এসে মারার চেষ্টা করছে, এটা কি আমাদের মানে যে কেউ যদি এটা সন্দেহ করে সে কি ভুল, তাকে কি ভুল বলা যাবে? আমি এখন প্রশ্ন হচ্ছে যে আমি এখন অথরিটি হিসেবে আমাকে যেখানে সবাই প্রশ্নের সন্দেহের চোখে দেখে, এখানে আমি কি করে ডিকটেট করি? কমিশন আমার সামনে বসা, কমিশনের সভাপতি এবং তার পুরা টিম আমার সামনে বসা, আমি সেখানে বলতেছি নো ইফ বাট ফুল স্টপ, এগুলো মানে আমি কি বলতে চাচ্ছি? আমাকে বুঝতে হবে যে আমি কতটুকু বলতে পারি কতটুকু বলতে পারি না, কি মেসেজ দিতে চাচ্ছি, আমি ইন্টারফেয়ার করছি কিনা। এটা অবশ্যই সরকারের এই বিষয়টা সিরিয়াসলি। এবং কারা অপরাধ করেছে সেটাও কিন্তু বলে দেওয়া হচ্ছে যে এটা বিডিআররাই করেছে, এর বাইরে কেউ করে না। এটা কি করে সম্ভব? এই সৈনিকরা তাহলে 100% বিডিআর কে ডিসমেন্টেল করা হয় নাই কেন? এটা যদি অফিসার ভার্সেস বিডিআর সৈনিকের মধ্যে এখনো একটা বিভেদ সৃষ্টির চেষ্টা চলতেছে, এটা কিন্তু ভয়ঙ্কর বিষয়। মানে আমার কাছে বিষয় কিন্তু 2009 সালের ওইটা না। এখন যে কথাটা বলা হচ্ছে যে বিডিআর সৈনিকরাই, তাদের হাতে রক্ত, কোনো সেনাবাহিনীর কোন অফিসারের হাতে কোনো রক্ত নাই। তো রক্ত থাকলে আমি যদি গ্লাভস পরে কাজ করি আমার হাতে তো রক্ত লাগবে না, গ্লাভসটা ফেলে দিলে হবে। তো সবাই সেনাবাহিনী তো সব গ্লাভস খুলে মুখোশ পরেছিল, মুখোশ খুলে ফেললে কি আমি নিরপরাধ হয়ে যাব যে আমার হাতে তো রক্ত নাই? কিন্তু আমি পরিকল্পনা না করলে, আমি তাদেরকে প্রোটেকশন না দিলে, আমি তাদেরকে বুদ্ধি না দিলে এদের পক্ষে কি সম্ভব ছিল? তারা বেরিয়ে গেল 4টা অ্যাম্বুলেন্স। এই অ্যাম্বুলেন্স আনরেজিস্টার্ড অ্যাম্বুলেন্স এরকম সিকিউরিটি এনভায়রনমেন্টের ভিতরে ঢোকে কি করে, আবার বের হয় কি করে?
কোন রকম বাধা বিপত্তি ছাড়া, কোন রকম চেক ছাড়া। এই কমিশনে আমি চিল্লে বারবার রিকোয়েস্ট করেও জানতে পারি না যে এরা কারা, এই 4টা অ্যাম্বুলেন্সে যারা গেল তারা কারা। এই জিনিসগুলো বুঝতে হবে। তোরাবালি, তোরাবালি শুরু থেকে এই পুরো ষড়যন্ত্রের মানে চাবিকাঠি ছিল সে, কেন্দ্রবিন্দু, সে এবং তার ছেলে শীর্ষ সন্ত্রাসী লেদার লিডার। এই আপনার এই যে আকন, যেটা আবুল কাহার আকন, তার যখন এই ক্রিমিনাল কেসটা যখন হলো, তখন তার পক্ষে খুনের আসামির নিয়ম হচ্ছে একজন মানে থাকতে হবে, সাক্ষী থাকতে হবে যে হ্যাঁ আমি দেখছি। তোরাবালি যে সাক্ষ্য দিছে তার পক্ষে কোনো সাক্ষী হাজির করা হয়নি, এই জন্য তোরাবালির শাস্তি 12 বছর হয়েছে, যেখানে তার মৃত্যুদণ্ড হওয়ার কথা। এখন যদি বলে হ্যাঁ তোরাবালির হাতে রক্ত ছিল না বলে তার জন্য 12 বছর হয়েছে, তাহলে যাদের ফেলিয়ারের জন্য ঘটছে, যে সমস্ত এজেন্সি, র্যাব, বিজিএফআই, এনএসআই, সবারই তো তাহলে 12 বছর হওয়া উচিত। ইফ তোরাবালি ইজ দি এক্সাম্পল। তোরাবালির আবুল কাহার আকান্তকে কোর্ট রেপ্রিমান্ড করছে যে আপনি 161-এর যে সাক্ষ্য সে দিছে তার পক্ষে দ্বিতীয় কোনো মানে তোরাবালির সমস্ত রকম কার্যক্রমের মধ্যে দ্বিতীয় কোনো সাক্ষী হাজির করা হয় না, যে হ্যাঁ সে মিটিং করছে বা সে পিলখানার ভিতরে ঢুকছে বা সে তাপসের সাথে দেখা করছে, এই সংক্রান্ত কোনো দ্বিতীয় কোনো সাক্ষী তোরাবালির বিপক্ষে সাক্ষী দেয় নাই। কিন্তু অন্য সাক্ষীর বেলায় যাকে ফাঁসি দিবে, যাকে জেল দিবে, তার জন্য একাধিক সাক্ষী তৈরি করে আনা হয়েছে, এনে সাক্ষ্য দেওয়ানো হয়েছে। তার মানে তো, এবং বলা হয় যে তোরাবালি পক্ষে শুধু টাকা না, একটা হিউজ ইনফ্লুয়েন্স কাজ করেছে তাকে যেন মৃত্যুদণ্ড না দেওয়া। কিন্তু হায়াত মৌত তো আল্লাহর উপর, আল্লাহ তো ডিসাইড করবে কে বেঁচে থাকবে কে মরবে। আমরা যেটা দেখলাম, তোরাবালি কার সাথে কথা বললো, বিদেশে কার সাথে কথা বললো, কেন কথা বললো? আমার কাছে যেটা রেকর্ড আছে সেটাতে 4টা সিঙ্গাপুরের থেকে কল, 4টা ইন্ডিয়া থেকে, আরো আগের কল আছে কিনা আমার জানা নাই। বাট এই 4টা কলেরই তো আমি কোনো হদিস পাইনি, কোনো এক্সপ্লেনেশন তার থেকে পাইনি। বা অন্যান্য কল রেকর্ড, অন্যান্য রাজনৈতিক নেতাদের কল রেকর্ড আমরা যখন কমিশন থেকে চাইছি তখন হাজির করা হয়। তো সত্যিকার অর্থে বিডিআর ইস্যুটা নিয়ে আপনার কথা শোনা যাচ্ছে না, মিউট করা আপনার, সাগর ভাই। বলেন, শুনতেছি শুনতেছি, বলেন। আমি বলছি সত্যিকারের অর্থে এই কমিশন, এই দ্বিতীয় কমিশনও জনগণের আশাকে পূরণ করতে পারবে কিনা সন্দেহ আছে। হ্যাঁ বলেন, আমি আপনার কথা শুনতেছি, বলেন প্লিজ। হ্যাঁ, জি জি। তো এই জিনিসটা আমি বলতেছি যে আমরা খুব একটা আশাবাদী না এই কমিশনের যে অ্যাটিটিউড, যা ভাব দেখছি তাতে, এবং তারা সেনাপ্রধানের মানে একজন পোটেনশিয়াল উইটনেসের ইয়েতে প্রোগ্রামে হাজির হচ্ছে, পোটেনশিয়াল উইটনেসের সাথে তারা ব্লেসিং নিতে যাচ্ছে, এই জিনিসগুলো আমাদের কাছে মোটেও ভালো মনে হচ্ছে না। এই জিনিসগুলোর থেকে আমাদের মনে হয় সতর্ক হইতে হবে এবং প্রকৃত অর্থে কমিশন কি করছে সেটা বোঝার একটা বিষয় আছে।